Respected President of this session and Chief Guest, Principal Khondakar Khondapuk Faisal Alam sir, and respected teachers, consultant, pathologist, and other audience. I welcome all to my presentation. আমি একটু বাংলায় আপনাদের বলছি কারণ এখানে 3 ক্যাটাগরির অডিয়েন্স আছেন, তো তাদের জন্য বোঝার জন্য সুবিধা হবে। আজকে টপিক হচ্ছে প্লাটলেট ডিটেকশন টেকনিক অ্যান্ড ডায়াগনস্টিক চ্যালেঞ্জ। আমরা যে প্লাটলেট যে দেখি, এই প্লাটলেটগুলো দেখতে গিয়ে দেখবেন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন কনসালটেন্ট ডিফারেন্ট টাইপ অফ রিপোর্ট করতেছে। এক জায়গায় বেশি দিচ্ছে, এক জায়গায় কম দিচ্ছে, কোনো জায়গায় প্যারামিটার কম বেশি হচ্ছে। দেখা গেল রোগী এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে আমার তো প্লাটলেট কম আসছে, আমার বা প্লাটলেট বেশি আসছে, আরেকটা জায়গা থেকে টেস্ট করাচ্ছি। তো সেটা নিয়ে আমাদের যেমন প্যাথোলজিস্টরা ওয়ারিড থাকে, সেরকম ক্লিনিক মালিকরা ওয়ারিড থাকে আসলে কোনটা রাইট। এবং এমন আমি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি যে মামলা তো মানে হুমকি আছে, সাথে পারলে আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য এরকম ঘটনা কিছু ঘটছে। তো ঘটনাটা এরকম ঘটছিল যে চাঁপাইনবাবগঞ্জে টেস্ট করছে একরকম হয়েছে, রাজশাহী পপুলারে করছে একই রকম টেস্ট করছে। উভয় রিপোর্টই আমি দিয়েছি, কিন্তু প্লাটলেট কম বেশি ছিল। তো যেটা যেহেতু এটা পুলিশের এসপির ওয়াইফ, সুতরাং বুঝতে পারছেন সেই সময় এটা মানে 16 সালের ঘটনা। তো চাঁপাইনবাবগঞ্জে পুলিশ পুরো ঘেরাও করে পুরো ক্লিনিককে উঠাই নিয়ে যাবে এরকম একটা ব্যাপার ঘটনা ঘটে। এরপরে ওরা ঠিক করলো যে কাকে দিয়ে ভুলটা ধরা যাবে। তো ধরা যাওয়ার পরে তারা রাজশাহীর সব কিছু খোঁজখবর নিয়ে যায়, দেখে যে অপরাধী তাকে দিয়ে ঠিক করার জন্য সবাই পরামর্শ দিচ্ছে ব্যাপারটা। তো সেই জন্য এই ধরনের সিচুয়েশনে যখন মুখোমুখি হতে হয়, তাহলে আমরা কিভাবে অ্যাকুরেট রেজাল্ট দেবো এবং ডায়াগনোসিস করবো, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আজকে সংক্ষেপে আলোচনা করবো। তো আমার ইন্টারেস্ট হচ্ছে আমরা টোটাল শুধু প্লাটলেট ডিটেকশন বা এনে না, আমার ইন্টারেস্ট হচ্ছে সিবিসি যে ভ্যালুগুলো আমরা সিবিসি অ্যানালাইজারে টোটালটা দিচ্ছি, এটা আমাদের ফিজিশিয়ানরা কতটুকু বুঝে এটা অ্যানালাইসিস করার জন্য আমি একটা রিসার্চ করছি যে ডিপ্লয়মেন্ট প্যাটার্ন অফ সিবিসি ভ্যালু এবং বাংলাদেশি ফিজিশিয়ান ফর ট্রিটমেন্ট অফ পেশেন্ট। এটা আমার ইথিক্যাল ক্লিয়ারেন্স নিয়ে আছে, অনগোয়িং গবেষণা এটা এখনো চলমান আছে। তো এইটার আপনার হচ্ছে আমাদের দেখতে যাচ্ছি যে আমার যে সিবিসির নতুন নতুন যে প্যারামিটারগুলো আসছে, এই প্যারামিটারগুলো আমাদের ফিজিশিয়ানরা কতটুকু বুঝছে। আমি অন্যান্য কান্ট্রির যে রিসার্চগুলো গবেষণাগুলো পেয়েছি, সেখানে দেখা গেল যে আমার 26 প্যারামিটার দিই আর 30 প্যারামিটার দিই। ম্যাক্সিমাম ডক্টর দেখা হচ্ছে হিমোগ্লোবিন, টোটাল কাউন্ট, টোটাল প্লাটলেট কাউন্ট। আর যদি কোনো একটা ঝামেলা হয় তাহলে টিসিইটাকে বা ইস্টোফিল কাউন্টটা টোটালটা দেখতে চাই। আর বাকিগুলো অধিকাংশ ডক্টর ফলো করে না। এটা অন্যান্য কান্ট্রির কথা বলছি, আমি বাংলাদেশেরটা কী পাবো জানি না, হয়তো এরকমই একটা রেজাল্ট করবো। তাহলে আমরা যে এতগুলো প্যারামিটার দিচ্ছি, তাহলে ফিজিশিয়ানের ক্লিনিক্যাল ট্রিটমেন্টের জন্য বা রোগীর জন্য কী উপকার হবে, এই জিনিসটা আমাদের বোঝা দরকার। ফার্স্ট বোঝা দরকার আমাদের ডক্টরদের, যারা ট্রিটিং ফিজিশিয়ান, যারা রোগী দেখতেছেন। দেন আমাদের যারা ইনভেস্টিগেশন বিজনেস করতেছেন, তারা কোন জিনিসটা প্রমোট করলে রোগীর জন্য ভালো হবে, তাদেরকে দ্বিতীয়ত সারিতে আমি মনে করি বোঝা দরকার। তো আজকে আমাদের উভয় সারি আছেন, আমাদের উভয়েরই বুঝতে হবে যে আসলে আমরা এই শর্ট প্যারামিটারগুলো যদি দেখি যে কোন কী কাজে লাগে, তাহলে আমরা রোগীর জন্য ওটা উপকার করতে পারবো। তো প্লাটলেটের যে প্যারামিটারগুলো আছে, সেই প্যারামিটারগুলোর ক্ষেত্রে আমরা কী কী দেখি, টোটাল কাউন্ট অফ প্লাটলেট দেখি, মিন প্লাটলেট ভলিউম অফ প্লাট দেখি, প্লাটলেট ট্রিট যেটা আমরা হেমাটোক্রিট বলি, সেটা আছে যে আরবিসি দেখি, এখানে আমরা প্লাটলেট ট্রিট দেখি, এটা পিসিটি হিসেবে আমরা ওখানে পাই। তারপর হচ্ছে যে প্লাটলেট ডিস্ট্রিবিউশন ইন হোয়াইট, এটা পিডিডব্লিউ হিসেবে আমরা দেখি। প্লাটলেট লার্জ সেল কাউন্ট পিএলসিসি, এটা সবগুলো মেশিনে নাই। পিএলসিআর প্লাটলেট লার্জ সেল রেশিও, এটা সবগুলো মেশিনে নাই, কিছু কিছু মেশিন এটা দিতে পারে। আর ইমেচুর প্লাটলেট ফ্র্যাকশন, এটা অলমোস্ট রিসার্চ বেস, এটাও চালু হয়েছে বাংলাদেশে, এখনও এটা করা যায় এবং আমাদের হেমাটোলজি পেশেন্টের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। আমরা মূলত উপরে কয়েকটা প্যারামিটার দেখবো যে আমাদের কোন কোন পেশেন্টের ক্ষেত্রে কোন জিনিসগুলো কাজে লাগে। প্রথমত আমি আছি যে প্লাটলেট কিট। প্লাটলেট কিট যেটা আমরা দেখি যে প্লাটলেটের যে ভলিউম এক্সপ্রেশন করে এটা পার্সেন্টেজে কী পরিমাণ হয় সেটা আমরা দেখি। এইটা আমরা দেখি যে একটা অপটিমাল পার্সেন্টেজ আছে 0.22 থেকে 0.24% পর্যন্ত।
যখন আপনার হেমাটোক্রিট আমরা করে যাই তখন আমরা ধারণা করি যে প্লাটলেট কম আছে, কিন্তু এটা যদি অ্যাবনর্মালিটি আমরা দেখি যে কখনো বাড়ছে বা কমছে, সেটার সাথে প্লাটলেট কাউন্টের সংখ্যা কম বেশি আছে, তাহলে বুঝতে হবে যে সম্ভব কিছু ভুল হচ্ছে। কিছু কিছু স্টাডি দেওয়া আছে যে আলসারেটিভ কোলাইটিস, ক্রনিক ডিজিজ, এগুলোতে পিসিটিগুলোকে দেখা হয়। হ্যাঁ, তো এই স্টাডিগুলো আমরা আমাদের যারা ডক্টর আছে তাদের জন্য কাজে লাগবে। যে আমরা প্লাটলেট আরেকটা ইন্ডিসেন্সের ভিতরে আসি, ইন্ডিসেন্সের মিন প্লাটলেট ভলিউম। মিন প্লাটলেট ভলিউম আসলে স্লাইডের সংখ্যা কমানোর জন্য একটু সব ক্লামজি হয়ে গেছে, বুঝতে একটু অসুবিধা হবে, শুধু শোনেন তাহলে হবে। তো মিন প্লাটলেট ভলিউমগুলো আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আমরা কজেস অফ মিন প্লাটলেট ভলিউম, কী কী কারণে এনপিভিটা বাড়তে পারে, যে স্প্লেনিকটোমি, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, মাইলোফাইব্রোসিস, আইটিপি এবং সিকল সেল অ্যানিমিয়া, এই সব ক্ষেত্রে সাধারণত দেখা যায় এনপিভিটা বাড়ে। এনপিভি কমে কোথায়? হাইপারস্প্লেনিজম, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, টাইম ফিক্স করা আছে তো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া আফটার কেমোথেরাপি, এই জায়গাগুলোতে মিন প্লাটলেট ভলিউমগুলো কমে। এবং আমরা রিসেন্ট আরেকটা আমাদের স্টাডি আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের একজন ডক্টর করছেন যে মেটাবলিক সিন্ড্রোম যদি থাকে, মেটাবলিক সিন্ড্রোমের সাথে উইথ মেটাবলিক সিন্ড্রোম এবং উইদাউট মেটাবলিক সিন্ড্রোম, এই ক্ষেত্রে এনপিভি যদি বেশি থাকে তাহলে দেখা যায় যে স্ট্রোকের চান্স বেড়ে যায়, অর্থাৎ থ্রম্বোসিসের চান্সটা বেড়ে যাচ্ছে। তো সুতরাং আমরা এনপিভিটা আমাদের খেয়াল রাখতে হবে যে মিন প্লাটলেট বাড়া বা কমার সাথে ডিজিজ ডায়াগনোসিসের একটা রিলেশনশিপ আছে। দেন আরেকটা হচ্ছে যে প্লাটলেট ডিস্ট্রিবিউশন ইন হোয়াইট। প্লাটলেট ডিস্ট্রিবিউশন হোয়াইটটা হচ্ছে সিমিলার টু আমরা যে রেড সেল ডিস্ট্রিবিউশন ইন হোয়াইট দেখি, সিমিলার এই জিনিসটা হচ্ছে আপনার প্লাটলেট ডিস্ট্রিবিউশন ইন হোয়াইট। এখানে আমরা হচ্ছে যে কজেস অফ হাই পিডিডব্লিউ, এটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া, সিএমএল এবং কেমোথেরাপি রিলেটেড জিনিসে বাড়ে এবং ফলসলি বাড়তে পারে। কিছু কিছু ক্ষেত্রে এই জিনিস বাড়তে পারে কোথায়? যখন প্লাটলেট ক্যাম্প হতে পারে মাইক্রো আরবিসি, অর্থাৎ আরবিসি সাইজ যদি ছোট হয় অথবা যদি ফ্র্যাগমেন্টেড সেল আসে, তখন দেখা গেল যেটা বাড়তে পারে। এরপরে হচ্ছে যে সেটা ফ্র্যাগমেন্ট, এই তিনটা কারণে আমরা বললাম যে এখানে ফলসলি প্লাটলেট ডিস্ট্রিবিউশন ইন হোয়াইটটা বাড়তে পারে। আচ্ছা, আমরা আছি এরপর হচ্ছে প্লাটলেট লার্জ সেল রেশিও। প্লাটলেট লার্জ সেল রেশিও বলতে আমরা সেই জিনিসটাকে বুঝি যখন আমার প্লাটলেটের ভলিউমটা 12 ফেব্রিলিটারের উপরে বাড়ে, তখন সেটাকে আমরা বলছি লার্জ সেল। এই পরের অংশগুলো হচ্ছে 12 পরের অংশগুলো বলে আমরা লার্জ সেল, প্লাটলেট লার্জগুলো যেগুলো আছে, এই দুইটা রেশিওটাকে আমরা বলছি পিএলসিআর, প্লাটলেট লার্জ সেল রেশিও। আর কাউন্টিংটাকে আমরা বলছি পিএলসিসি, প্লাটলেট লার্জ সেল কাউন্ট। এই কাউন্টগুলো আমরা কখন আমরা কি বলে দেখে বুঝতে পারবো, সেক্ষেত্রে যদি আমরা লার্জ সেল রেশিওগুলো বাড়তে পারে কখন, যখন মাইলোফাইব্রোসিসের যে কোনো ডিজিজ অথবা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া, এই কজগুলোর ক্ষেত্রে আপনার এই কি বলে পিএলসিআরটা বাড়তে পারবে। এটা একটা নর্মাল রেফারেন্স দেওয়া আছে 15 to 35%। আমরা যদি একটু হিস্টোগ্রাম দেখি, এই হিস্টোগ্রামটা আমি আমার প্যাথোলজিস্টদের আমি রিকোয়েস্ট করবো যে কোনো কারণে আমার স্লাইডে যদি কখনো আমার সন্দেহ হয় তাহলে আমাদের উচিত হচ্ছে হিস্টোগ্রামগুলোকে দেখা, যে হিস্টোগ্রামগুলোতে আসলে ঠিক আছে কিনা। এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখুন টেকনোলজিস্টরা দেখেন, তো তাদের সাথে সাথে আমাদের দেখা উচিত যে আমাদের একটা নর্মাল মানে থ্রম্বোসাইটোসিসের একটা নর্মাল কার্ভ দেওয়া আছে, এখানে থ্রম্বোসাইটোপেনিয়ার একটা নর্মাল কার্ভ দেওয়া আছে, নর্মাল কার্ভ দেওয়া আছে। যখন থ্রম্বোসাইটোসিস হয় তখন প্লাটলেট রেড কালারটা দেখে আমরা বেড়ে যাচ্ছে, আর যখন থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে তখন এটা রেড কালারের ইয়েটা খুব কমে যাচ্ছে। এই কার্ভগুলো হিস্টোগ্রামগুলো আমরা দেখলে বুঝতে পারবো যে আসলে ওই মেশিনে কাউন্টিংগুলো ঠিক হয়েছে বা হয় নাই। কিছু কিছু ক্ষেত্রে প্লাটলেটের যে ভেরিয়েশন হতে পারে সেগুলো জাস্ট আমি একটু বলি, যে স্লাইড ডায়াগোনাল ভ্যারিয়েশন হতে পারে, যে আজকে একরকম পেলাম আগামীকালকে একরকম হবে, এটা অবশ্যই আমাদের ডে টু ডে চেঞ্জ হবে।
এরপর হচ্ছে কিছু ইথনিক্যাল গ্রুপ আছে যাদের ক্ষেত্রে কম থাকতে পারে বা বেশি থাকতে পারে। জেন্ডার ডিফারেন্সের ক্ষেত্রে মেল ফিমেলের ভ্যারিয়েশন 20% ছেলের ক্ষেত্রে হতে পারে। সাধারণত যারা নিওনেট হয়, বাচ্চা হয়, এদের প্লাটলেটগুলো অনেক বেশি থাকে এবং এটা একটা রেঞ্জ আছে, আমরা সেই রেঞ্জটা ফলো করি। আপনি যদি অ্যাডাল্ট রেঞ্জ ফলো করেন তখন দেখা যাবে যে সবসময় মনে হবে যে থ্রম্বোসাইটোসিস হয়ে গেছে, আসলে থ্রম্বোসাইটোসিস না। এরপর হচ্ছে যে স্টেডিয়াম অ্যাক্টিভিটি, অর্থাৎ কেউ দৌড়ে আসলেন, কেউ সিঁড়ি দিয়ে আসলেন, এসে আপনি আপনার ব্লাডটা টেস্ট করতে দিয়ে দিলেন, তখন কিন্তু প্লাটলেট বেড়ে যেতে পারে। তো সেই জন্য এই যেগুলোতে আমাদের একটু সতর্ক থাকতে হবে, যেটা ফার্স্টলি এলিভেটেড অর ডিক্রিজ হতে পারে। এখন আমি আমাদের আসি যে আমাদের কী কী মেথডে আমরা প্লাটলেটগুলো ডিটেকশন করি। একটা হচ্ছে ম্যানুয়াল কাউন্টিং, দ্বিতীয় নম্বর হচ্ছে অটোমেটেড হেমাটোলজি অ্যানালাইজার এবং ফ্লো সাইটোমেট্রি। এটাও একটি অ্যাক্টিভিটি, কিন্তু এটা খুব ব্যয়বহুল। আর নিউলি যে টেকনিকটা মিনরে নিয়ে আসছে সেটা হচ্ছে হাইব্রিড চ্যানেল প্লাটলেট ইম্পিডেন্স মেথড, আর একটা হচ্ছে মাস স্পেকট্রোমেট্রি এবং ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো প্রথমত আমি ম্যানুয়াল কাউন্টিংয়ের যে বিষয়টা, এটা আমি জানি যে আমরা দুইটা ভাবে করি। একটা হচ্ছে স্লাইডে ডাইরেক্ট লিসনার স্টেজ দিয়ে করি, আর একটা আমরা হচ্ছে নিউরোলিং কাউন্টিং চেম্বার দিয়ে করি। তো এগুলোর ক্ষেত্রে আমরা জানি যে আমাদের ভেরিয়েশন, আমাকেই যদি একটা স্লাইড দেখতে দেওয়া হয় যে এখন এই কাউন্টটা করে দেন, একটু বললেন, একটু পরে যদি আরেকবার ওই স্লাইডটা নিয়ে আসে, তাহলে আমার কাছে কিছু ভ্যারিয়েশন আসবে, অর্থাৎ অ্যাভারেজ কাছাকাছি টাইপের আমরা একটা রেজাল্ট দিতে পারি। সেজন্য এই জায়গাগুলোতে একটু ভ্যারিয়েশন হতে পারে। আবার আমরা যে স্যাম্পল কালেকশন করতেছি, সেই স্যাম্পল কালেকশনে দেখা গেলো যে কেউ হ্যান্ড পিক করে একটা স্লাইড বানিয়ে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে ভ্যারিয়েশন কী হবে, অনেক কম বেশি হবে। আবার আমরা যে ভেনি পাংচার করে নিচ্ছি, সেটা নিয়ে দেখা গেলো যে আমি কি বলে সিরিজটা রেখে দিলাম, রেখে দেওয়ার পরে দেখা গেলো যে অনেকক্ষণ পরে আমি স্লাইডটা তৈরি করলাম। তো এইগুলোর ক্ষেত্রে আমাদের ফলসলি কাউন্ট আসতে পারে ম্যানুয়াল কাউন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের অটোমেটেড হেমাটোলজি অ্যানালাইজারে অলমোস্ট হচ্ছে যে এই সুপিরিয়র কাউন্ট আমরা পাবো। এবং আমরা যত পরিমাণ স্লাইড দেখি, এটা তো মানে কাউন্ট করাটা অনেকটা অসম্ভব ব্যাপার, আমরা অল্প কিছু দেখলেই হাঁপিয়ে যায়। কিন্তু মেশিন হলে এই জিনিসগুলো আমাদের জন্য খুব সহজ করে দিচ্ছে। এবং তো এই মেশিনগুলো এখন অলমোস্ট সবগুলোই 5 পার্ট থেকে 7 পার্টে মানে টেস্ট করে। কারো কাছে আমি জানি যে হয়তো 3 পার্ট আছে। এখন আমাদের চ্যালেঞ্জ কী কী, হেমাটোলজি অ্যানালাইজারে যে আমরা ইনভেস্টিগেশন করবো, প্লাটলেট দেখবো, সেগুলোর ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জ। একটা হচ্ছে ইন্টারফেরিং কিছু পার্টিকেল থাকতে পারে, যেমন ডব্লিউবিসি, আরবিসি ফ্র্যাগমেন্ট, ইমিউন কমপ্লেক্স, ব্যাকটেরিয়া, লিপিড ড্রপলেট, প্রোটিন এগ্রিগেশন। অর্থাৎ আমার ব্লাডের ভিতরে তো অনেক কিছুই আমরা টেস্ট করি, কিন্তু যখন এই জিনিসগুলো আমার এই প্লাটলেট কাউন্টকে হেমাটোলজি অ্যানালাইসে ইন্টারফেয়ার করতে পারে। সুতরাং কোনো কারণে আমি যদি ফলস পাই বা আমার যদি রিডিং ঠিক না হয়, তাহলে আমাদের এই জিনিসগুলোকে একটু খেয়াল করতে হবে। এবং কিছু কিছু হচ্ছে মাইক্রো ক্লট থাকতে পারে, ছোটো ছোটো ক্লাম্প। অর্থাৎ আমি যে ইডিটি ভায়ালে নিচ্ছি, সেই ভায়ালে অনেক সময় দেখা গেলো যে ইডিটি নাই, ফলসলি থাকতে পারে, যেটা আপনি দিচ্ছেন ব্লাড ক্লট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আবার ইডিটি যেগুলো আছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট আছে, অথবা লিক হয়ে গেছে, পুরাতন জিনিস, এরকম অনেকগুলো ফলসলি আমরা এখানে পেতে পারি। তো সুতরাং এইখানে দেখা গেলো আগেই আমার মানে ইরোর হয়েছে, সুতরাং মেশিন তো ইরোর দিবে, সেজন্য আমাদেরকে আগে প্রি অ্যানালিটিক্যাল ইরোরগুলো আমাদেরকে দেখতে হবে। এরপর হচ্ছে কিছু আনক্যালিবার্ড অ্যানালাইজার। আমরা ক্যালিব্রেশন তো সাধারণত খুব কমই করি, কন্ট্রোল খুব কম রান করি, কারণ এখানে অনেক খরচ বেশি হয়, এই জন্য আমাদের ক্যালিব্রেশনগুলো আমরা কম করি। তো এটা আমাদের একটা ভুলের অংশ। আর একটা হচ্ছে অ্যাক্টিভেটেড প্লাটলেট। অ্যাক্টিভেটেড প্লাটলেট যখন হয় তখন সাধারণত একটু লার্জার সাইজের হয়। তো লার্জার যখন হয় তখন দেখা গেল যে স্মল আরবিসি হিসেবে এদেরকে ডিটেক্ট করে, তখন এই দেখা গেলো হেমাটোলজি অ্যানালাইজারগুলো এটাকে ডিটেক্ট করতে পারে না। এখন আমি ফ্লো সাইটোমেট্রি নিয়ে বলতে যাচ্ছি না, জাস্ট আমরা বলি যে ফ্লো সাইটোমেট্রি একটা মেথড যেটা হচ্ছে অ্যাকুরেটলি প্লাটলেট আমরা ডিটেক্ট করতে পারি। কিন্তু এইটা হয়তো একটা রান করতে গেলে আমাদের ৬,০০০ টাকা হয়তো পড়বে পার পেশেন্ট, আমি হিসাব করে দেখি। তো শুধু এটা অসম্ভব। আমরা এটা রিসার্চ পারপাসে অথবা দুইটা মেশিনের ভিতরে কন্ট্রোল মানে করার জন্য আমরা এটা রান করতে পারি। এটা একটা ফ্লো সাইটোমেট্রি মেশিনের জাস্ট একটা ছবি দেখানো হয়েছে। তাহলে কারেন্ট ইউজ অফ ফ্লো সাইটোমেট্রি ইন প্লাটলেট ফাংশন আমরা দেখেছি যে যদি আমাদের কোনো ক্ষেত্রে ডিটেকশনে যদি অসুবিধা হয়, তাহলে আমরা এই ডিজিজগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি। এখন মিডিয়া যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে হাইব্রিড চ্যানেল প্লাটলেট, প্লাটলেট এইচ নামে আমরা যে প্যারামিটারটা,
সেটার ক্ষেত্রে কেন তারা এইটা নিয়ে আসলো এই জিনিসটা আমরা একটু দেখবো যে যখন প্লাটলেট সাইজ মোর দ্যান 10 ফেমটোলিটার হয় তখন এইটা সাধারণত ইম্পিডেন্স যে মেথড আছে সেই ইম্পিডেন্স মেথড দিয়ে সাধারণত এই আরবিসিগুলোকে মানে ফ্র্যাগমেন্টেড আরবিসির সাথে সমান করে ফেলে। অর্থাৎ যদি 10 মাইক্রো লিটারের নিচে ফেমটোলিটারের নিচে হয়। আবার যদি আপনার লার্জার প্লাটলেট হয় তাহলে এরা হচ্ছে যে ডব্লিউবিসি ডিফারেন্স সেল যে চ্যানেল দিয়ে যায় সেখানে ইন্ট্যাক্ট স্ট্রাকচারের সাথে যেতে গিয়ে এটাকেও এরা এই কি বলে ডিটেকশন করতে ভুল করে ফেলে। তো তাহলে দুইটাই আমাদের জন্য সমস্যা, যদি 10 ফেমটোলিটারের উপরে হয় তাহলে সমস্যা হচ্ছে, আবার স্মল হলেও আমাদের এখানে সমস্যা হচ্ছে। তো তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা করবো? আমি এটুকু একটু বলি যে from the impedance channel the large platelet are interfered by the microcytic RBC and fragment। অর্থাৎ স্মল আরবিসি যেগুলো এবং হচ্ছে যেগুলো ফ্র্যাগমেন্ট আরবিসি অর্থাৎ হিমোলাইটিক অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা দেখি যে প্লাটলেট অনেক হাই দেখাচ্ছে, আসলে কিন্তু প্লাটলেট নাই স্লাইডে, বাট আমরা দেখতেছি যে অনেক হাই দেখাচ্ছে। এটা ফ্র্যাগমেন্ট আবার আরবিসির জন্য হয়, আবার নিউক্লিয়েটেড রেড সেলের জন্য হয়, বা এই নিউক্লিয়েটেড রেড সেলগুলোও দেখা যাবে যে আপনার হচ্ছে যে ডব্লিউবিসি হাই দেখাচ্ছে, বাট স্মল আর নট, স্মলগুলোকে আমরা দেখাই না। From the differential channel, the RBC are dissolved by specific reason, the platelet structure remain intact and large platelet are detected by precise optical methodology। এটা আমরা যে অপটিক্যাল মেথডোলজি তার এটাকে আমরা প্রিসাইজ করতে পারি। By the combination of the small platelet from the conventional impedance method and the large one from the optical method, the accurate platelet count will be obtained। অর্থাৎ আমাদের হাইব্রিড চ্যানেলটা এটাই বলা হচ্ছে, যদি ইম্পিডেন্স মেথড এবং অপটিক্যাল মেথড আমরা দুইটাকে যদি একসাথে ইউজ করি তাহলে আমাদের লার্জ এবং স্মল প্লাটলেট ডিটেকশনটা আমরা এখান থেকে করতে পারবো। এখানে কিছু হিস্টোগ্রাম দেখানো হয়েছে, আমি পরের স্লাইডটাতে দেখাচ্ছি যে স্মল প্লাটলেট এবং লার্জ প্লাটলেটগুলো সাথে সাথে এখানে ফ্র্যাগমেন্টেড আরবিসি এবং স্মল আরবিসিগুলো দেখা যাচ্ছে অলমোস্ট প্লাটলেটের সমান হওয়ার কারণে এগুলো হচ্ছে যেগুলো মিসলিড করে। আর এখানে হচ্ছে যে অপটিক্যাল মেথডে যে ফ্লোরেসেন্স দিয়ে যেটা করা হচ্ছে সেখানে এই ইয়েগুলো দেখে কি বলে আমার স্টারগুলো দেখে এবং ডটগুলো দেখে যে কাউন্টিং হয়, এইখানে হচ্ছে যে যখন আপনার হচ্ছে যে লার্জ প্লাটলেট স্মল প্লাটলেট হয় তখন এটাকে ডিটেক্ট করাটা অসুবিধা হয়। পরের এটা দেখেন যে আমরা এই যে প্লাটলেট কাপ অর্থাৎ এই ছোট ছোট প্লাটলেটগুলোকে আমাদের এখানে নর্মাল স্যাম্পলে মানে স্মল হিসেবে এরা ডিটেক্ট করে, একটু বড় হলে তখন আমরা এটা বলবো যে এটা আরবিসি, আবার আরও বড় হলে আমরা এটাকে ডব্লিউবিসি ঘরে নিয়ে যাবো। কিন্তু যখন আমার লার্জ প্লাটলেট অলমোস্ট আরবিসি সমান সমান হবে তখন দেখা যাবে আরবিসি এবং প্লাটলেটকে সেম কাউন্ট করে ফেলতেছে। এটাকে বড় হলে আরবিসির ভিতরে নিয়ে যাবে আর ছোট হয়ে গেলে প্লাটলেটের ভিতরে নিয়ে চলে যাচ্ছে, যার ফলে এখানে আমাদের একটা ইরোড তৈরি হচ্ছে। তা আমরা যদি এক্ষেত্রে যদি দুইটা মেথডে যদি করি যে আমরা একটা হচ্ছে যে ইরোডকে মানে আলাদা করার জন্য যদি আমরা যদি লাইসিস করি, অর্থাৎ আরবিসিকে আমি যদি লাইসিস করে ফেলি তাহলে আমার প্লাটলেট কাউন্টার খুব ইজিলি হয়ে যায়। এইটা আর একটা মানে পদ্ধতি যেটা হচ্ছে যে লাইসিস সলিউশনকে ইউজ করা, এবং এই লাইসিস সলিউশনে এনারা দেখাচ্ছে যে সেক্ষেত্রে যে আমার যে প্লাটলেট অর্গানাইজগুলো ঠিক থাকে এবং আরবিসিকে লাইসিস করে দিচ্ছে, যার ফলে আমার এখানে যখন আমি মেশিন দিয়ে যখন রান করবে তখন আমি এই স্মল আরবিসি অথবা যে কোনো আরবিসিকে আমি এখান থেকে আলাদা করতে পারবো। এটা অলমোস্ট সেম টাইপের। এখন প্লাটলেট হাইব্রিড চ্যানেলেরও কিছু আবার চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা কি? যদি এমন হয় যে রেজিস্ট্যান্ট টু হিমোলাইসিস, অর্থাৎ আরবিসিকে আমি যে লাইসিস করতে যাচ্ছি এই লাইসিস হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে এরকম রেজিস্ট্যান্ট আরবিসি থাকতে পারে, তো সেক্ষেত্রে তখন দেখা হলো যে এরা এটা ডিটেক্ট করতে পারে না। দ্বিতীয় নম্বর কি, যদি প্লাটলেট ক্লাম থাকে অর্থাৎ প্লাটলেটগুলো জমে যায়, লার্জ সাইজের হয়ে যায়, কয়েকটা প্লাটলেট একসাথে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এদের জন্য এটা একটা সমস্যা তৈরি করবে। আর স্মল প্লাটলেট যদি স্মল আরবিসি হয় তাহলে সেক্ষেত্রে ওরা বোধটাই ডিটেক্ট করতে পারবে এবং কিন্তু সমস্যা হবে না। এখন আমরা এইটা হাইব্রিড যে চ্যানেল, সেই হাইব্রিড চ্যানেলটা আমরা এতে অ্যাকুরেট কীভাবে বুঝবো? অ্যাকুরেট বোঝার জন্য ওনারা একটা স্টাডি করছেন, যে সেটা হচ্ছে যে এখানে ফ্লোরেসেন্স যে মেথড, ফ্লো সাইক্লোমেট্রি মেশিন এবং হাইব্রিড চ্যানেল মেশিন দুইটা কি বলে রান করে কোরিলেশন করে, সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে অলমোস্ট সিমিলার কাজ আসছে এবং সিমিলার রেজাল্ট আসছে।
তো সুতরাং আমরা এটা বলতে পারি যে যে হাইব্রিড যে চ্যানেল এটা সিগনিফিক্যান্টলি এটা অ্যাকুরেট এবং মোর প্রিসাইজ দেন আদার মেথোডোলজি। এখানে কিছু কম্পারিজন করছে, তো সেগুলো আমি না বলে আর একটা প্যারামিটারের কথা আমি বলবো। নতুন যেটা আমাদের হচ্ছে যে প্লাটলেট ইমেচিওর প্লাটলেট ফ্র্যাকশন, অর্থাৎ রেটিকুলেটেড প্লাটলেট। আমরা যে আরবিসি রেটিকুলোসাইটটা দেখি, সেই রেটিকুলোসাইটের জন্য রেমন্যান্ট অফ আরএনএ কে ডিটেক্ট করে যে মেথডে দেখা হয়, একইভাবে ইমেচিওর রেটিকুলোসাইট প্লাটলেট ফ্র্যাকশনটা আমরা দেখব। কেন দেখব? আমরা যখন একটা আরবিসি প্রোডাকশন হচ্ছে কিনা, অর্থাৎ অ্যানিমিয়া কারেকশন হবে কিনা, অথবা কোন ধরনের অ্যানিমিয়া, সেই জিনিসটাকে ডিটেক্ট করার জন্য আমরা যখন রেটিকুলোসাইট দেখি, সেই রেটিকুলোসাইটের ইয়েটা হচ্ছে আমরা যদি দেখতে বুঝতে পারি যে রেটিকুলোসাইট প্রোডাকশন বাড়ছে, মানে আমি বুঝবো যে আমার হিমোগ্লোবিনটা বাড়বে। অথবা যদি দেখি যে আমার রেটিকুলোসাইট কাউন্টটা বেড়ে গেছে, আর যেমন অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া বেড়ে গেছে, তার মানে বুঝছি যে আমার পেরিফেরাল ডিস্ট্রাকশনটা অনেক বেশি হচ্ছে এবং প্রোডাকশন রেট ঠিক আছে। এটা যেমন আমরা ম্যারো অ্যাক্টিভিটি যেমন বুঝতে পারি, একইভাবে ইমেচিওর প্লাটলেট ফ্র্যাকশনটা দেখলে আমরা বুঝতে পারবো যে ম্যারো অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা। যেটা আমরা হচ্ছে ড্রাগস দিলাম, ওষুধ দিলাম, ওষুধ দেওয়ার পরে প্রোডাকশনটা বাড়লো বা বাড়লো না, এটা যদি আমরা ডিটেক্ট করতে চাই তাহলে আমাদেরকে এই ইমেচিওর প্লাটলেট ফ্র্যাকশনটা আমাদেরকে দেখতে হবে। তো এই ইমেচিওর প্লাটলেট ফ্র্যাকশনটা দেখার জন্য কি বলে কিছু মানে প্রোটোকল আছে। তো সেটা আর একটু ঝাঁজ প্রোটোকল এবং এদের রিয়েজেন্ট একটু ডিফারেন্ট লাগে। আপনাদের কি লাগে নাকি? না স্যার, ডি ফ্লাইস আর হচ্ছে স্যার এফডি টাই ফ্লোরোসেন্ট ডাই। আচ্ছা, সায়ানাইড ডাই প্রয়োজন হয় এটার জন্য। তাহলে ওনাদের একই টেকনোলজিতে দিচ্ছে, যেটার জন্য আমি যতটুকু জানতাম যে আমাদের এটা একটু জন্য আলাদা একটা ফ্লুইড লাগে, সেই ফ্লুইডের দাম অনেক বেশি, যার ফলে এই জিনিসটা করা যায় না। তো ওনাদের এই টেকনোলজিতে একসাথে এটা দিচ্ছে। এবং আমরা জানি যে ডেঙ্গু সহ যে এখন যে আপনার পোস্ট কোভিড আমাদের প্লাটলেটের মানে থ্রম্বোসাইটোপেনিয়ার কেস কিন্তু আমরা অনেক বেশি পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এরকম থ্রম্বোসাইটোপেনিয়া পাই, অথবা ডেঙ্গুতে কমে গেছে আবার বাড়বে কিনা, অথবা ন্যারো ফেলের হলে কিনা, এটা ডিটেকশনের জন্য আমাদের এই প্যারামিটারটা এখনকার জন্য দরকার। স্পেশালি আমাদের ক্লিনিশিয়ানদের দরকার এবং আমাদের প্যাথোলজিস্টদের অবশ্যই এই জিনিসগুলোর প্রতি অ্যাওয়ার থাকা দরকার। তো আরও কিছু ডিজিজ আছে যেগুলো আমাদের হেমাটোলজিক্যাল ইয়েতে লাগে, তাতে আমাদের দরকার হচ্ছে যে জেনারেল অন্যান্য রোগীদের ক্ষেত্রে আমাদের কেমন লাগে, এগুলো কিছু ক্লিনিক্যাল সিগনিফিকেন্স বলা হয়েছে। তো শুধু ওনাদের বিসি 700 সিরিজ হেমাটোলজি অ্যানালাইজারে একসাথে ইয়েসার সহ এই ফ্যাসিলিটিসগুলো আছে। তো জাস্ট আমার প্রেজেন্টেশন হচ্ছে যে প্লাটলেটের অ্যাকুরেট যে রেজাল্ট আছে এবং যে ইন্টারফেস থ্রম্বোসিস এবং ইনফ্লামেশনকে আলাদা করে আমি যাতে করে আলাদাভাবে এবং অ্যাকুরেট প্লাটলেট কাউন্টটা দিতে পারি, সেইটার জন্য যে প্রবলেমগুলো হতে পারে সেই বিষয়গুলো আমি আলোচনা করলাম এবং কিছু প্লাটলেট প্যারামিটার আলোচনা করলাম, যেগুলো হয়তো শুনতে অনেকের কাছে নতুন মনে হলো, এগুলো আমাদের সামনের দিনের রোগ ডিজিজ ডায়াগনোসিসের জন্য আমাদের অনেক বেশি বেশি হেল্পফুল হবে। তো সবাইকে সাইলেন্টে শোনার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। মূল্যবান